হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, জিকে জিএস এর যে প্র্যাকটিস ক্লাসটা আমরা কন্টিনিউ করছিলাম তার 18 নম্বর পর্ব। আজকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা হবে। সো সকলে যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসটি একটু প্রাথমিকভাবে শেয়ার করে দাও প্রথমে যুক্ত হওয়ার সাথে সাথে, এবং এই সেশনটা প্রতিদিন আমাদের সকালবেলাতে লাইভ ক্লাস দেখতে অবশ্যই যুক্ত হয়ে যাবে। চলো শুরু করি আমরা প্রথম আজকের কোশ্চেন দিয়ে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে, এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপ যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে টিডব্লিউএস একাডেমি অ্যাপটি। চলো ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রশ্ন স্ক্রিনে, যেটার উত্তর সকলে কমেন্ট করে জানাও যে সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? সিঙ্গালীলা পর্বত এটা কোথায় অবস্থিত ডিয়ার স্টুডেন্টস? আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত আছে সিঙ্গালীলা পর্বত শৃঙ্গ বা পর্বত শ্রেণী। সেই পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ বা হাইয়েস্ট পিক কোনটি? অ্যান্সার হচ্ছে সান্দাকফু, তাই না? সান্দাকফু এটা হচ্ছে শুধু সিঙ্গালীলা পর্বতের নয়, পুরো পশ্চিমবঙ্গের উচ্চতম শিখর। পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম শিখরের নাম কি? সেটা হচ্ছে সান্দাকফু। অ্যান্ড এই সান্দাকফুর উচ্চতা হচ্ছে কতটা ডিয়ার স্টুডেন্টস? এটার উচ্চতা 3636 মিটার, অর্থাৎ 3636 মিটার এটার উচ্চতা। তারপরে দেখো অপশন এতে আছে ফালুট। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গের নাম। ওকে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? ফালুট। এটাও অবস্থিত আছে সিঙ্গালীলা পর্বত শ্রেণীতে বা সিঙ্গালীলা পর্বত এ অবস্থিত একটা শিখর এটা। আচ্ছা, অমরকণ্টক এটা কোথায় আছে? এটা হচ্ছে মৈকাল পর্বতে। মৈকাল পর্বতের উচ্চতম শিখর, তাই না? মৈকাল পর্বতের উচ্চতম শিখর কোনটি? অ্যান্সার হচ্ছে অমরকণ্টক। ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, K2 বা এটাকে গডউইন অস্টিনও বলা হয়, এটা ভারতের উচ্চতম শিখর। পুরো ভারতবর্ষের সবচেয়ে হাইয়েস্ট পিক কোনটি? K2 বা গডউইন অস্টিন। আছে কোথায় এটা? এটা অবস্থিত আছে আমাদের তোমার কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত আছে, এবং বিশ্বের মধ্যে এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, অর্থাৎ হিমালয়ের পরে সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে K2। বিশ্বের মধ্যে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ K2। ভেরি ইম্পর্টেন্ট এটা। পরের প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু ওর একটা জীবনীমূলক গ্রন্থ যার নাম হচ্ছে বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট নামে এই নতুন জীবনী লিখেছেন কে? এটা 2022 সালের দিকে প্রকাশিত একটা গ্রন্থ ছিল, বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট। এই শীর্ষক বইটির লেখক কে? এটা এই বছরে 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্সে এই আমাদের এসএসসি এমটিএস পরীক্ষায় আসলো এই প্রশ্নটা। অ্যান্সার হচ্ছে এখানে চন্দ্রচূড় ঘোষ তিনি লিখেছেন এই বিখ্যাত বইটা। 2025 সালের এশিয়া কাপ কোথায় বা কোন দেশ অনুষ্ঠিত করবে? কোন দেশে অনুষ্ঠিত হবে 2025 সালের এশিয়া কাপ? এশিয়া কাপ এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটা ওডিআই বা ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং T20 দুটো ফরম্যাটেই খেলা হয় এই এশিয়া কাপ। অ্যান্ড এশিয়া কাপ এটা 2025-এ আয়োজন করবে ভারত। 2025-এ ভারত আয়োজন করবে। আচ্ছা, এটা 2 বছর অন্তর খেলা হয়, এটাও একটু জেনে রাখবে কত বছর অন্তর খেলা হয়। এটা 2 বছর অন্তর খেলা হয়। সো এর আগে তাহলে কবে খেলা হয়েছিল? এটা খেলা হয়েছিল সর্বশেষ 2023 সালে। আমাদের 2023 সালে এটা খেলা হয়েছিল, এবং এটার 2023 সালে আয়োজক ছিল
শ্রীলঙ্কা আয়োজক ছিল এটার, আর ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। 2025-এ ভারত আয়োজন করবে, এরপরে আবার হবে 2025-এর পরে 2027 সালে, অ্যান্ড 2027 সালে আয়োজন করবে বাংলাদেশ। 2027-এ বাংলাদেশ আয়োজক। ভারতের পশ্চিম উপকূলে কোন প্রাকৃতিক বন্দর অবস্থিত? ভারতের বন্দরগুলোকে যদি আমরা পূর্ব এবং পশ্চিম উপকূলে ডিভাইড করি, তো ভারতের পশ্চিম উপকূলে কোন প্রাকৃতিক বন্দরটাকে পাবো আমরা? রাইট অ্যান্সার হচ্ছে এখানে মুরমাগাঁও বন্দর। এটা আছে কোথায়? এটা আছে পশ্চিম উপকূলে ডিয়ার স্টুডেন্টস। মুরমাগাঁও বন্দরটা এটা গোয়া রাজ্যে অবস্থিত, এবং গোয়া তোমরা নিশ্চয়ই জানো এটা আরব সাগরের তীরে অবস্থিত একটা ভারতের সবচেয়ে ছোট আর যে রাজ্যের মধ্যে পড়ে থাকে। আচ্ছা, বিশাখাপত্তনম, হলদিয়া, চেন্নাই, তুতিকোরিন, দেন হচ্ছে পারাদ্বীপ, এই সমস্ত বন্দরগুলো সবই কিন্তু আমাদের পূর্ব উপকূলের মধ্যে পড়ে, অর্থাৎ বঙ্গোপসাগরীয় উপকূলে পড়ে থাকে। পশ্চিম উপকূলের বন্দর যদি আমরা দেখি, পশ্চিম উপকূলের বন্দরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বন্দর আছে। যেমন আমরা যদি দেখি পশ্চিম উপকূলের বন্দরের মধ্যে গুরুত্বপূর্ণ বন্দর খুবই ইম্পর্টেন্ট, মুম্বাই পোর্ট, মুম্বাই, নভোসেবা বা জওহরলাল নেহেরু পোর্ট, দেন হচ্ছে কান্ডালা বন্দর খুবই ইম্পর্টেন্ট, কান্ডালা বন্দর এটা অবস্থিত। হ্যাঁ, এছাড়া কোচিন বন্দর, ম্যাঙ্গালোর বন্দর ইত্যাদি বন্দরগুলো অবস্থিত পশ্চিম উপকূলের কিছু গুরুত্বপূর্ণ বন্দর। নিম্নের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন? কোন ব্যক্তি? দিন-ই-ইলাহি এটা একটা ধর্ম ছিল, এটা একটা ধর্ম, এবং প্রবর্তক ছিলেন যিনি এই দিন-ই-ইলাহি ধর্মটার, তিনি হচ্ছেন আকবর। মুঘল সম্রাট আকবর এটার প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যান্ড দিন-ই-ইলাহি এটা 1582 খ্রিস্টাব্দে এই ধর্মটা প্রবর্তন হয়েছিল। অ্যান্ড এটার সদস্য ছিলেন প্রথম যিনি, তিনি হচ্ছেন রাজা বীরবল। বীরবল তার নবরত্নের একজন সদস্য ছিলেন, বা এনার প্রকৃত একটা নাম আছে, তার প্রকৃত নাম ডিয়ার স্টুডেন্টস একটু জেনে রাখবে। বীরবলের প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস হচ্ছে তার প্রকৃত নাম। অলরাইট, পরেরটা দেখি। হাইড্রোজেনের যে আইসোটোপটির ভর সংখ্যা 2 সেটিকে বলে কি? হাইড্রোজেন এর 3টি আইসোটোপ আছে। হাইড্রোজেন এর 3টি আইসোটোপ আছে। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যখন পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সমান হয় কিন্তু পরমাণুর ভর সংখ্যা আলাদা হয়, তখন সেটাকে আমরা বলে থাকি পরস্পরের আইসোটোপ। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, তো প্রতিটাতে আমরা নিচেতে 1 লিখব। আর এদের 3টে যদি আমরা দেখি আইসোটোপ, একটা হচ্ছে হাইড্রোজেন 1 ভর সংখ্যা বিশিষ্ট একটা আইসোটোপ, এবং একটা হচ্ছে হাইড্রোজেনের 2 ভর সংখ্যা বিশিষ্ট একটা আইসোটোপ, যেটাকে আমরা বলে থাকি ডিউটেরিয়াম, যেটাকে আমরা কি বলি? ডিউটেরিয়াম। আর একটা হচ্ছে হাইড্রোজেন 3, হাইড্রোজেনের 3 ভর সংখ্যা বিশিষ্ট একটা আইসোটোপ। তো এই 3টে হচ্ছে পরস্পরের আইসোটোপ। দেখো এদের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক সেম, সব 1 হচ্ছে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক, কিন্তু ভর সংখ্যা আলাদা। ওকে, সো এখানে দেখো হাইড্রোজেন যে 1 আছে এটাকে বলা হয়ে থাকে 1 ভর সংখ্যা বিশিষ্ট, এটাকে বলা হয় প্রোটিয়াম। এটাকে কি বলা হয়? প্রোটিয়াম বলা হয়। আর 2টাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডয়টেরিয়াম বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়? ডয়টেরিয়াম বলা হয়। আর হাইড্রোজেনের যেটা 3 ভর সংখ্যা বিশিষ্ট সেটাকে বলা হয়ে থাকে ট্রিটিয়াম। সেটাকে বলা হয় ট্রিটিয়াম বলা হয়ে থাকে।
ভারতে স্থায়ী গবেষণা কেন্দ্র ইন্ড আর্ক অবজারভেটরি কোথায় অবস্থিত? ইন্ড আর্ক অবজারভেটরি কোথায় অবস্থিত? আচ্ছা, ইন্ড আর্ক এটা হচ্ছে আর্কটিক রিজন, আমাদের যে সুমেরু অঞ্চল আছে সেই সুমেরু অঞ্চলে অবস্থিত ভারতের একটা গবেষণা কেন্দ্র। এটা একটা সামুদ্রিক গবেষণা কেন্দ্র, এটা সমুদ্রের নিচে আছে, ঠিক আছে? এটা সমুদ্রের নিচে অবস্থিত নরওয়ে দেশে অবস্থিত একটা আমাদের ভারতের সুমেরু অঞ্চলে বা আর্কটিক রিজনের একটা অবজারভেটরি। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ বা পাল ডাইনেস্টি এটা কোথায় রাজত্ব করেছিল? দিল্লি, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ? সুন্দর সুন্দর প্রশ্ন আছে সেশনগুলোতে, তো প্রতিদিনের সেশন সকলেই দেখতে থাকো। এই প্রশ্নের উত্তর কি হবে? পাল রাজবংশ বা পাল বংশ কোথায় রাজত্ব করেছিল ডিয়ার স্টুডেন্টস? অ্যান্সার হচ্ছে বিহারে পাল বংশ কিন্তু শাসন করেছিল। শুধু বিহার নয়, তার সঙ্গে আমাদের বাংলা অঞ্চলেও কিছুটা কিন্তু শাসন করেছিল পাল রাজবংশ, তাই না? সো এই পাল রাজবংশের প্রতিষ্ঠাতা আমরা সকলেই জানি। প্রতিষ্ঠাতা কে ছিল? খুবই পরীক্ষায় আসে এটা। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। গোপাল, ওকে। আর এই পালদের রাজধানী কি ছিল জানো? পালদের রাজধানী কি ছিল? পাটলিপুত্র, যেটা বর্তমানে বিহারের মধ্যে পড়ে থাকে। পাটলিপুত্র এটা ছিল পালদের রাজধানী শহর। সালোক সংশ্লেষের প্রধান উপাদানগুলি হলো, সালোক সংশ্লেষের প্রধান উপাদান কোনগুলি? সূর্যালোক, ক্লোরোফিল, জল, উপরের সবগুলোই সঠিক। সালোক সংশ্লেষ সাধারণত হয়ে থাকে উপরের সবগুলোকে নিয়েই। সালোক সংশ্লেষের প্রধান উপাদান উপরের সবগুলোই, কারণ সূর্যালোক এর উপস্থিতিতে ক্লোরোফিলে কিন্তু আমরা সালোক সংশ্লেষ দেখতে পাই এবং জলেরও প্রয়োজন হয়ে থাকে সালোক সংশ্লেষে। পরেরটা, নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারের প্রাথমিক স্টোরেজ ডিভাইস? প্রাথমিক স্টোরেজ ডিভাইস মিন্স যেটাকে আমরা প্রাইমারি স্টোরেজ বলে থাকি। তো স্টোরেজ সাধারণত দুই ধরনের হয়, একটাকে আমরা বলে থাকি প্রাইমারি স্টোরেজ এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। তো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ যদি দেখা যায়, এখানে র্যাম বা যেটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে থাকি, খুবই পরীক্ষায় আসে এটার ফুল ফর্ম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে প্রাথমিক একটা মেমোরির মধ্যে পড়ে থাকে বা স্টোরেজ ডিভাইসের মধ্যে পড়ে। এছাড়া হার্ড ডিস্ক, ইম্প্যাক্ট ডিস্ক, পেন ড্রাইভ এগুলো সব সেকেন্ডারি ডিভাইস। আচ্ছা, আরেকটা আছে প্রাথমিক ডিভাইস যেটার নাম হচ্ছে রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি হচ্ছে রমের ফুল ফর্ম। ক্যালেসিমিয়া কোথায় অবস্থিত? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। ক্যালেসিমিয়া এটা কোথায় অবস্থিত? সকলেই এটার উত্তর কমেন্ট করে জানিয়ে যাবে। প্রতিদিনের হোমওয়ার্কের উত্তর সকলকে বলবো প্রতিদিন করতে, প্রতিদিনের হোমওয়ার্কের উত্তর সকলেই করে যাবে। পরের প্রশ্ন আমরা দেখি, যারা এখনো ক্লাসে লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও সকলে, এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না, একটু শেয়ার করো সকলে। ওকে, শিলাদিত্য উপাধি গ্রহণ করেন নিম্নের কে? অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন, ইনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক কর্তব্যের মোট সংখ্যা হলো? ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কতগুলি আছে? উল্লেখযোগ্য কিছু মৌলিক কর্তব্য তোমাদের আজকে আমি একটু বলে দেব, যেগুলো আমাদের নাগরিক হিসাবে কিন্তু জেনে রাখা অবশ্যই উচিত। নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য আছে কতগুলি ডিয়ার স্টুডেন্টস? নাগরিকদের মৌলিক কর্তব্য আছে 11টি। এই 11টি মৌলিক কর্তব্য আমরা ভারতের সংবিধানের 51 এ ধারাতে, বা এটা পার্ট 4 এর, এটা আমাদের অংশ হিসাবে যদি দেখি পার্ট 4 এর এ ধারাতে কিন্তু লিপিবদ্ধ আছে। 11টি মৌলিক কর্তব্য সবগুলোই কিন্তু আমাদের যদি দেখি মৌলিক কর্তব্যের এই ধারণা, হ্যাঁ,
ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারণা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া বা ইউএসএসআর থেকে, কিন্তু এটা ধারণা আমরা পেয়েছি। আরেকটা জিনিস, কিছু আমাদের মৌলিক কর্তব্য জেনে রাখা উচিত, কারণ পরীক্ষায় এরকম তুলে দেয় যে কয়েকটা মৌলিক কর্তব্য দিয়ে বলে এটা কি আসলে মৌলিক কর্তব্য নাকি মৌলিক অধিকার নাকি ডিপিএসপি, কি নির্ধারণ করো। যেমন তোমাদের পরীক্ষা দিতে পারে সরকারি শক্তি সংরক্ষণ করা, এটা আসলে কি, এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে তোমার প্রত্যেক পিতামাতা ও অভিভাবকদের 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যে এসে থাকে। জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য, সংহতি সংরক্ষণ করা, তারপরে জাতীয় পতাকা এবং জাতীয় স্রোত, জাতীয় যে আমাদের সঙ্গীত আছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, সাংবিধানিক আদর্শ মেনে চলা, ওকে, দেশের পূর্ণ সমর্থন দান এবং জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া, মানে যাতে জাতীয় যে সেবামূলক কার্যক্রমের যদি আহ্বান করা হয় তাতে কিন্তু আমাদের সাড়া দেওয়া একটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে থাকে। পরিবেশ সংরক্ষণ ও প্রাণীদের প্রতি কিন্তু একটা মহত্ব দেখানো, এটাও আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে থাকে। অলরাইট, এগুলো কয়েকটা মৌলিক কর্তব্য, 11টি এরকম মৌলিক কর্তব্য আছে আমাদের সংবিধানে। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব থিয়েটার দিবস? বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয়? 13 প্রশ্নের উত্তর কি হবে ডিয়ার স্টুডেন্টস? বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় 27শে মার্চ। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। 23শে মার্চ এই দিনে আমরা পালন করে থাকি ডিয়ার স্টুডেন্টস বিশ্ব আবহাওয়া দিবস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 23শে মার্চ। 24শে মার্চ একটা খুবই গুরুত্বপূর্ণ দিবস আছে, এই দিনে বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে, যক্ষা দিবস পালন করা হয় এই দিনে। আর 14ই মার্চ এই দিনে কি পালন করা হয় ডিয়ার স্টুডেন্টস? 14ই মার্চ হচ্ছে বিশ্ব পাই দিবস। পাই মানে কি? পাই হচ্ছে একটা আনডিফাইন্ড নাম্বার, পায়ের মান আমরা পড়েছি, মান অ্যাকচুয়ালি না, পায়ের কাছাকাছি মান হচ্ছে 22/7। সো এটাকে ভাগ করলে কিন্তু 3/14 এরকম একটা আসে। সো এই কারণে কিন্তু আমাদের 3.14 এরকম আসে। তো এই কারণে কিন্তু আমাদের এই পায়ের মানটা হিসাবে বা পায়ের কাছাকাছি মান হিসাবে 14ই মার্চটাকে কিন্তু বিশ্ব পাই দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই 22/7 যদি ভাগ করো না, এটাকে তোমরা ভাগ করলে প্রথমে আসবে 3, তারপরে 21 পড়ে থাকে, তারপরে আবার হচ্ছে 1 পয়েন্ট দিলে 0 অ্যান্ড হচ্ছে 7, 1 × 7, তো এরকমভাবে 14, তারপরে এটা হচ্ছে তোমার চলতেই থাকবে, এর কোনো শেষ নেই পায়ের মানের। চলো নেক্সট দেখি, নিচের কোন বছরে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়? সাঁওতাল বিদ্রোহ এটা একটা উপজাতি বিদ্রোহ ছিল। সেই উপজাতি বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ শুরু হয় কবে? এটা শুরু হয়েছিল 1855-56-তে। 1855-56-তে সাঁওতাল পরগনা অঞ্চল, যেটা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ, দেন হচ্ছে তোমার ঝাড়খণ্ডে ম্যাক্সিমামটা পড়ে থাকে, এই অংশে বিস্তীর্ণ অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ দেখা যায়। অ্যান্ড সাঁওতাল বিদ্রোহ এটাতে নেতা কারা ছিল? নেতা ছিল কারা? সিধু কানু। সিধু কানহু ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে অজন্তা গুহা অবস্থিত? আমাদের ভারতের একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অজন্তা গুহা। অজন্তা গুহা এবং আরো একটা গুহা আছে যেটার নাম হচ্ছে ইলোরা গুহা। ইলোরা গুহা, এই গুহাগুলো অবস্থিত আছে মহারাষ্ট্রে। এবং আরো একটা উল্লেখযোগ্য গুহা আছে যেটার নাম হচ্ছে এলিফ্যান্টা গুহা। অজন্তা গুহা, এলিফ্যান্টা গুহা, ইলোরা গুহা, এগুলো অবস্থিত আছে কোথায় ডিয়ার স্টুডেন্টস? এগুলো সবই অবস্থিত আছে আমাদের ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এএনএম জিএনএম এর পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিতে চাও তারা আমাদের ব্যাচে ভর্তি হয়ে সমস্ত বিষয়ভিত্তিক এবং সিলেবাস ভিত্তিক ক্লাস করতে পারো। সমস্ত বিষয়ভিত্তিক মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আমাদের এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে হবে। যারা এখনো ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যাবে এএনএম জিএনএম এর প্রিপারেশন যারা নিতে চাও।
আর এবং তোমার বন্ধু বান্ধব এবং যদি তোমার চেনাশোনা কেউ থাকে তাদেরকে তোমরা কিন্তু এটা রিকমেন্ড করতে পারো। TWS একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস। প্রতিদিনের ক্লাস তোমরা এখানে কিন্তু প্রতিদিন দেখতে পাবে, প্রতিটা ক্লাসের PDF পাবে, ফুল প্রিপারেশন দেওয়া হবে ANM GNM ব্যাচে। ANM GNM ছাড়াও আমাদের ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন 4 ব্যাচ ছাড়াও অন্যান্য ব্যাচ আমাদের TWS একাডেমিতে বর্তমানে অ্যাভেলেবেল আছে। যারা আমাদের কাছ থেকে পেইড ব্যাচের সুযোগ নিয়ে সেখান থেকে পড়তে চাও, অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে তোমরা গিয়ে ভর্তি হতে পারবে। চলো পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে ভারী জলের ব্যবহার করা হয় কোন হিসাবে? কিসের হিসাবে পারমাণবিক চুল্লিতে ভারী জলের ব্যবহার করা হয়? প্রথমে একটা জিনিস বলো ডিয়ার স্টুডেন্টস, এই যে পারমাণবিক চুল্লি এটা কে আবিষ্কার করে? পারমাণবিক চুল্লি এর আবিষ্কারক কে? পারমাণবিক চুল্লির আবিষ্কারক ডিয়ার স্টুডেন্টস এনরিকো ফার্মি, তাই না ডিয়ার স্টুডেন্টস? কে? এনরিকো ফার্মি, তিনি আবিষ্কার করেছিলেন পারমাণবিক চুল্লি। অ্যান্ড ভারী জলের ব্যবহার করা হয় মডারেটর হিসাবে। এখানে পারমাণবিক চুল্লিতে ভারী জলের ব্যবহার করা হয় মডারেটর হিসাবে। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? ভারতের সংবিধানে রাজ্যপাল হচ্ছে রাজ্যের নিয়মতান্ত্রিক একজন প্রধান, হ্যাঁ, এবং তিনি কিন্তু রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা, রাজ্যের প্রশাসনিক ক্ষমতা ভোগ করে থাকেন। সো সংবিধানের কোন ধারায় তাকে এই ক্ষমতা দেয়া হয়েছে? রাইট অ্যান্সার ইজ 154, 154 ধারাতে এই ক্ষমতা তাকে দেয়া হয়েছে। পরেরটা, পুয়ানচেই হলো কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক? একটা রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক, এটা বিশেষ করে মহিলারা পরে, এটা একটা মহিলাদের পোশাক হিসাবে পরিচিত পুয়ানচেই পোশাকটা। সো এই পোশাকটা কোন কোন রাজ্যের মহিলাদের পোশাক? অ্যান্সার হচ্ছে মিজোরামের মহিলাদের পোশাক, এটা মিজোরামের মহিলাদের পোশাক। বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে কি ধরনের? বাঁকুড়া আমাদের পশ্চিমবঙ্গের একটা মালভূমি অঞ্চলের জেলা, বাঁকুড়া জেলা। মালভূমি অঞ্চলে অনেকগুলোই জেলা আছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হ্যাঁ, এগুলো আমাদের মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে থাকে। সো বাঁকুড়া রিজনটা ম্যাক্সিমামটাই মালভূমি অঞ্চলে। সো এই বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে কি ধরনের? অ্যান্সার হচ্ছে এখানকার মৃত্তিকা ল্যাটেরাইট প্রকৃতির, লাল মৃত্তিকা এখানে দেখতে পাওয়া যায়। ল্যাটেরাইট মৃত্তিকা শক্ত প্রকৃতির হয়, চাষের ক্ষেত্রে খুবই অনুর্বর মৃত্তিকা। নোয়া লাইস কোন দেশের একজন ট্র্যাক এবং ফিল্ড স্প্রিন্টার? স্প্রিন্টার মানে হচ্ছে কি যারা দৌড়বিদ অর্থাৎ দৌড়ে থাকে যারা, হ্যাঁ, 100 মিটার 200 মিটারের যে রানগুলো হয়ে থাকে, এই যে ট্র্যাক ফিল্ড, এটাতে বিখ্যাত একজন ফিল্ডার হচ্ছে নোয়া লাইস। ইনি হচ্ছেন একজন USA মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাক এবং ফিল্ড স্প্রিন্টার। ইনি 2024 সালে অলিম্পিক হলো না, প্যারিস অলিম্পিক, সেখানে পদক জিতেছেন। তো 2024 প্যারিস অলিম্পিকে নোয়া লাইলাস বা নোয়া, এনার নামটা হচ্ছে নোয়া লাইস উচ্চারণ হয়, কিন্তু এখানে লেখা নোয়া লাইলাস, যাই হোক। তো নোয়া লাইলাস ইনি সম্প্রতি 2024 প্যারিস অলিম্পিকে 100 মিটার যে রানটা হয়ে থাকে বা 100 মিটার রানে তিনি গোল্ড পদক জিতেছেন বা স্বর্ণ পদক জিতেছেন। ওকে, নোয়া লাইলাস। পরেরটা, মায়ানমারের মুদ্রা কি? মায়ানমার দেশ আমাদের প্রতিবেশী দেশ, ভারতের পূব দিকে অবস্থিত বা পূর্ব দিকে অবস্থিত একটা দেশ, তাই না? সো মায়ানমারের মুদ্রাকে আমরা কি বলি? মায়ানমারের রিয়েল, মায়ানমার ডং, মায়ানমার ক্যাথ, মায়ানমার রিঙ্গিত। অ্যান্সার হচ্ছে মায়ানমার ক্যাথ বা কিয়াত বলা হয়, এটাকে কিয়াত বা ক্যাথ বলা হয়ে থাকে মায়ানমারের মুদ্রাকে।
অলরাইট, পরের প্রশ্ন দেখি আমরা, যেটা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান বন্দর কোনটি? শ্রীলঙ্কা যে দেশটা আছে এটাও আমাদের প্রতিবেশী দেশ, এর প্রধান বন্দরের নাম কি? শ্রীলঙ্কা দেশের রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনাপুর কোট্টে, এটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী শহর। ওকে, অ্যান্ড শ্রীলঙ্কার প্রধান বন্দর হচ্ছে কলম্বো। শ্রীলঙ্কার প্রধান বন্দর কলম্বো, আর কলম্বোকে শ্রীলঙ্কার প্রধান বাণিজ্যিক শহর বলা হয়। শ্রীলঙ্কার বাণিজ্যিক শহর বলা হয় এটাকে, বা বাণিজ্যিক বন্দর বলা হয় এটাকে। খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? খলজি বংশ বা খিলজি ডাইনেস্টি, এটা আমাদের ভারতে 1290 সাল থেকে 1320 সাল পর্যন্ত, অর্থাৎ দাস বংশের শেষ থেকে একদমই আমাদের তুগলক বংশের শুরু পর্যন্ত, দাস এবং তুগলক বংশের মাঝামাঝি সময়ে দিল্লিতে শাসন করেছিল এই খলজি বংশ। অ্যান্ড খলজি বংশ, এই বংশটা ছিল সুলতানি যুগের দ্বিতীয় বংশ যারা দিল্লিতে শাসন করেছিল। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি। অ্যাকচুয়ালি এখানে ভুল অ্যান্সার পড়ে গেছে, যাই হোক এটার প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি, ঠিক আছে, আলাউদ্দিন খলজি নয়, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে হবে জালাল উদ্দিন খলজি ছিলেন প্রতিষ্ঠাতা। কোন নদীর উপর পং বাঁধটি গড়ে উঠেছে? পং ড্যাম কোন নদীর উপরে গড়ে উঠেছে? দারুণ একটা প্রশ্ন। পং বাঁধ, বা এটাকে আমরা মহারানা প্রতাপ জলাধারও বলে থাকি, মহারানা জলাধার বলা হয়ে থাকে এই পং ড্যামটিকে। এটা অবস্থিত আছে বিপাশা নদীর উপরে, যেটাকে আমরা বিয়াস নদীও বলে থাকি, সিন্ধুর একটা উপনদী। বিয়াস নদী বা বিপাশা নদীর উপরে এটা অবস্থিত, এবং রাজ্য যদি দেখা যায় এটা হিমাচল প্রদেশের মধ্যে পড়ে থাকে, হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে এটা পড়ে থাকে। চলো পরেরটা প্রশ্ন হচ্ছে কি, বিশ্ব আবহাওয়া সংস্থা WMO, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, এর মহাসচিব কে? এর বর্তমান সেক্রেটারি জেনারেল বা মহাসচিব পদে কে আছেন? অ্যান্সার হচ্ছে আব্দুল্লাহ আহমেদ। আব্দুল্লাহ আহমেদ বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান মহাসচিব। আচ্ছা, বিশ্ব আবহাওয়া সংস্থা 1950 সালে, একটু আগেই বললাম 23শে মার্চ এটা প্রতিষ্ঠা হয়। এই কারণে 23শে মার্চ এই দিনে আমরা বিশ্ব আবহাওয়া দিবস পালন করে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবং এটা সদর দপ্তর অবস্থিত কোথায়? এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। অলরাইট, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো। প্রতিদিনের ক্লাস সকলে দেখতে থাকো। টাটা।